কেমন আছেন সবাই? আজ আরও একটি অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। ওয়েব সিরিজের গল্প এবং এর ছোটখাটো টুইস্টগুলো আশা করি আপনার খুবই ভালো লাগবে, তাই পুরো ওয়েব সিরিজটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি হিন্দি ভাষা সহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য রিসোর্ট। তো চলুন শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই ভেট্রিকে দেখানো হয়, যে ভেট্রির একটাই স্বপ্ন যে তার মাকে আর কোনো বাড়িতে কাজ করতে হবে না, এছাড়া সেই পুরো সংসারের দায়িত্ব নেবে। আর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই ভেট্রি চাকরি নেয় আর রিসোর্টে। কিন্তু রিসোর্টের ভেতরে ঢোকার পরে, অর্থাৎ চাকরিতে জয়েন করার পরেই তার ছোট বোনের কল আসে। ভেট্রি এবং তার ছোট বোনের কথা থেকে আমরা জানতে পারি ভেট্রির পারিবারিক অবস্থা। আসলে ভেট্রিরা একেবারেই সচ্ছল নয়, কারণ তার বাবা অনেক টাকা ঋণের বোঝা তাদের উপরে ফেলে দিয়ে চলে গেছে অন্য কোথাও, তাদেরকে একা রেখে। যার ফলে সেই পাওনাদাররা মাঝে মধ্যেই ভেট্রির বাড়িতে আসে এবং টাকা পয়সা চাইতে থাকে। এই ঋণ তাদের জন্য একটা অভিশাপ হয়ে রয়েছে। এই অভিশাপের মধ্যেই তারা পুরো পরিবার বেঁচে রয়েছে। কিন্তু ভেট্রি তার ছোট বোনকে বলে সে যেন তার পড়ালেখায় মনোযোগ দেয়। তার চাকরি হয়ে গেছে, সেই ঋণের টাকা ধীরে ধীরে সে পরিশোধ করে দেবে। আর এর থেকে বোঝা যায় ভেট্রি আসলে তার পারিবারিক ঋণ পরিশোধ করার জন্য এবং দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য যা ইচ্ছে করতে পারে। এদিকে ভেট্রির সততা, তার পরিশ্রম এবং পারদর্শিতা দেখে ভেট্রির সিনিয়র উত্তম তার প্রতি অনেক খুশি হয়। তাদের দুইজনের কথা থেকে আমরা জানতে পারি ভেট্রি তার ছোট বোনের পড়ালেখার অবধি খরচ পর্যন্ত চালায়। এছাড়া পুরো সংসার এবং ঋণ সবকিছু খরচ তো তার উপরে রয়েছেই। কিন্তু সেখানে পুরোপুরি হতাশ হয় ভেট্রি যখন তার স্যালারির কথা শোনে, কারণ ভেট্রি তার স্যালারি যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেকটাই কম। আর এই টাকা দিয়েই তাকে সবকিছু ম্যানেজ করতে হবে, কিন্তু সেটা সে কিভাবে করবে? ভেট্রি সেই উত্তম স্যারকে বলে, স্যার, আমি তো ভেবেছিলাম এই স্যালারি দিয়ে আমি ধীরে ধীরে আমার ঋণ পরিশোধ করব আর সংসারটাকে এগিয়ে নিয়ে যাব। তখন উত্তম স্যার তাকে সাহস দেয় আর বলে, তুমি টেনশন করো না, তুমি যদি এভাবেই কাজ করতে থাকো সততা আর পরিশ্রমের মাধ্যমে, তাহলে দেখবে বছর না যেতেই তোমার প্রমোশনও হবে আর স্যালারিও বাড়বে। উত্তম স্যারের কথা শুনে ভেট্রি আবারও মনে সাহস পায় এবং নতুন উদ্যমে কাজ শুরু করে দেয়। এরপরেই দেখা যায় ভেট্রিকে পাঠানো হয় হাউসকিপিং এর হেডের কাছে। ভেট্রি এবং বাকিরা সেখানে কি কি কাজ করবে সেগুলো বোঝানো হচ্ছিল। সেখানে সেই হেডের সাথে ভেট্রির পরিচয়টা একেবারে ফর্মালি হয়। এরপরে সেই রিসোর্টের কিচেনকে দেখানো হয়। কিচেনের সবাই তখন ব্যস্ত। আসলে এই কিচেনের প্রত্যেকটা কাজ সময় বেঁধে এবং রুল অনুযায়ী হয়। সেই কিচেনের ভেতরে আমরা ঐশ্বরিয়াকে দেখতে পাই, যে নতুন একটি খাবার তৈরি করছিল। ঠিক তখনই অন্য একজন এসে ঐশ্বরিয়াকে মনে করিয়ে দেয় তাকে মাশরুম স্টার্টার বানাতে হবে। কথাটা শোনার পরেই ঐশ্বরিয়ার মুখ থেকে রং সরে যায়, কারণ তার হাতে একেবারে সময় কম ছিল। তাই সে দৌড়ে খাবার বানাতে চলে যায়, কারণ এই কিচেনের যে হেড ছিল সে খুবই কঠোর ছিল। সামান্য ভুলেও সেই হেড শেফ চাকরি খেয়ে নিত সবার। তাই নার্ভাস হয়ে যাওয়া ঐশ্বরিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই মাশরুম স্টার্টার বানাতে শুরু করে। আর ঠিক তখনই কিচেনে চলে আসে এই রিসোর্টে সবথেকে কঠোর এবং হেড শেফ নেদুমারান। নেদুমারান এতটাই কঠোর এবং তাকে দেখে সবাই এতটাই ভয় পায় যে তার সামনে কেউ কথা পর্যন্ত বলতে পারে না। নেদুমারানের একটাই রুলস, প্রত্যেকটা ডিশ হতে হবে একেবারে পারফেক্ট। ছোট থেকে ছোট ভুলগুলো সে একেবারেই সহ্য করতে পারে না। কিচেনে ঢোকার পরপরই সে সবার খাবার টেস্ট করতে থাকে। বেশিরভাগ খাবারই নেদুমারানের ভালো লাগে, কারণ সেগুলো পারফেক্টলি তৈরি হয়েছিল। কিন্তু যখনই সে পাম্পকিন স্যুপটা টেস্ট করে, তার মনে হতে থাকে এই স্যুপটা প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে গেছে। আর এতেই প্রচণ্ড রেগে যায় নেদুমারান এবং সেই শেফকে এমন সাজা দেয় যেটা শুনে কিচেনের বাকি শেফরা পর্যন্ত আটকে ওঠে। নেদুমারান তাকে বলে, হাতে কোনো কিছু পরা ছাড়াই, কোনো প্রোটেকশন ছাড়াই একটা পাত্র যেটার ভেতরে গরম পানি চুলার ভেতরে ফুটছিল সেটাকে নামাতে হবে। সেই শেফও বাধ্য হয়ে কোনো কথা না বলে নেদুমারানের দেয়া শাস্তি মাথা পেতে নেয়। যদিও এতে তার হাত পড়ে যায়, কিন্তু নেদুমারানের এতে কিছুই যায় আসে না, বরং সে আরো কঠোর কণ্ঠে সেই শেফকে বলে সেই ডিশটা আবারও ঠিকঠাকভাবে বানাতে। আর এ থেকেই বোঝা যায় নেদুমারান আসলে কতটা কঠোর আর সে তার কাজ নিয়ে কতটা সিরিয়াস। এদিকে ভেট্রিকে দেখানো হয় যে কিচেনে আসছিল। ভেট্রি এই প্রথমবার একটা রিসোর্টের প্রফেশনাল কিচেনে এন্ট্রি করে। ভেট্রিকে সেখানে কেউ খেয়ালই করে না, কারণ সবার মনোযোগ ছিল নেদুমারানের দিকে। তখনই নেদুমারান বলতে থাকে, কোনো কিছু পোড়ার গ্রান পাচ্ছ? তখনই সব শেফ ভয়ে যার যার ডিশ চেক করতে থাকে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না যে
আসলে কোনটা পড়ে যাচ্ছে। অন্যদিকে ভেট্রি সেখানে আসা মাত্র এই কথাটা শুনেই বুঝতে পেরে যায় যে কি হচ্ছিল। সে ঐশ্বরিয়ার ডিশের দিকে আঙুল তুলে বলে যে ওই ডিশ থেকেই পোড়া গন্ধ এবং ধোঁয়া আসছিল। ভেট্রি বলতে থাকে, আসলে আমিও খাবার বানাতে পারি তো, তাই আমি বুঝে ফেলেছি। কথাটা শেষ করার আগেই অন্য একজন শেফ এসে ভেট্রিকে ধাক্কা দিতে দিতে কিচেন থেকে বের করে ফেলে। ভেট্রি কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার কোনো কথাই শোনা হয় না। আসলে আমরা এখানে জানতে পারি হেড শেফ নেদুমারান কিচেনের ভেতরে কিচেনের বাইরের কোনো লোককেই অ্যালাউ করে না বা পছন্দ করে না। এছাড়া তার নজরে এই রিসোর্টের হাউসকিপিং এবং রুম সার্ভিসের যে স্টাফরা রয়েছে তারা শেফদের চাইতে নিচু পর্যায়ের। এদিকে নেদুমারান প্রচণ্ড রেগেছিল, কারণ ঐশ্বরিয়া তার ভুলটা ধরতে পারেনি। এই জন্য নেদুমারান ঐশ্বরিয়াকেও কঠিন শাস্তি শোনায়। পুরো 1 সপ্তাহ তাকে এই শেফের কাজ বাদ দিয়ে কিচেন পরিষ্কার করতে হবে। অন্যদিকে বাইরে থেকে দাঁড়িয়ে ভেট্রি এই কথাগুলো শুনে ফেলে। এই জন্য ভেট্রি এই ঘটনাটা ডিপার্টমেন্ট হেড পান্ডিকে সরাসরি জিজ্ঞেস করে। পান্ডি তাকে সরাসরি বলে দেয়, যদি এই রিসোর্টে কাজ করতে চাও তাহলে নেদুমারানের থেকে দূরে থাকবে, কারণ সে অনেক কঠোর এবং ডেঞ্জারাস একজন লোক। এছাড়া তার র্যাঙ্ক অনেক হাই। ভেট্রি তখন হেসে বলে সে তো জাস্ট রান্নাই করে, এমন আর কি। ভেট্রি নিজেও ভালো রান্না করতে পারে। কিছুক্ষণ পরেই দেখা যায় ঐশ্বরিয়া স্যুপ নিয়ে যাচ্ছিল সার্ভ করার জন্য, কিন্তু তখনই হঠাৎ করেই ভেট্রির সাথে তার হালকা একটু ধাক্কা লাগে, যার ফলে স্যুপটা সেখানেই পড়ে যায়। আর এতে করে ঐশ্বরিয়াকেই কথা শুনতে হয়। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়ে যায় না। নেদুমারার সাথে সাথে ফ্লোর ম্যানেজারকে সেখানে ডেকে নেয় আর সবার সামনেই তাকে কথা শোনাতে থাকে, অপমান করতে থাকে যে হুটহাট করেই একজন ফ্লোর স্টাফ কিভাবে কিচেনের ভেতরে ঢুকে যায়। নেদুমারান আরও বলে এইসব স্টাফদের কাপড় থেকে গন্ধ বের হয়, যার ফলে খাবার নষ্ট হয়ে যায়। কথাগুলো ভেট্রি শুনছিল, আর ভেট্রি বুঝতে পারে এই কথার মধ্য দিয়ে নেদুমারান সরাসরি তাকে অপমান করলো। এদিকে সেই ঘটনার জন্য ভেট্রিকে সাজা দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর ভেট্রির সাথে সাথে ডিপার্টমেন্ট হেড পান্ডিকেও সাজা দেওয়া হয়, যার ফলে তারা ওভার টাইম পর্যন্ত সেখানেই ক্লিনিং করতে থাকে। যতক্ষণে তাদের কাজ শেষ হয় ততক্ষণে খাবার টাইম শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ সেখানে যে খাবারগুলো রাখা ছিল খাবার জন্য সেগুলো সবাই শেষ করে ফেলেছিল। এই জন্য কোনো উপায় না পেয়ে ভেট্রি চলে যায় পেন্ট্রিতে, অর্থাৎ যেখানে সব সবজি স্টোর করে রাখা হয়। সেখান থেকে কিছু সবজি নিয়ে আসে ভেট্রি, যেগুলো অবশিষ্ট ছিল, আর সেগুলো দিয়েই একটা মজাদার খাবার তৈরি করে ফেলে সে। আর সেই রোলটার অর্ধেক সে পান্ডিকে দেয় আর বলে, আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, এই জন্য এটা আমরা দুজনে শেয়ার করে খাবো। তারা ছাদে চলে আসে, আর সেই রোলটা খেতে পান্ডি অবাক হয়ে যায়, কারণ সেটার টেস্ট অনেক বেশি মজার ছিল। পান্ডি তার প্রশংসা করতে শুরু করে যে সে এত ভালো রোল কিভাবে বানালো, এমন টেস্টি রোল সে আগে খায়নি। আর এখান থেকেই আমরা প্রমাণ পাই ভেট্রি শুধুমাত্র একজন রুম সার্ভিস নয়, বরং সে একজন ভালো কুকও। এদিকে তখন তারা কথা বলছিল, তখনই ভেট্রির কাছে কল আসে তার বাড়ি থেকে। সেখানে ভেট্রির ছোট বোন জানায় একজন পাওনাদার বাড়িতে এসে তার মা এবং তার ছোট বোনকে হুমকি দিয়ে গেছে। ভেট্রির মনটা খারাপ হয়ে যায়। সে তার ছোট বোন আর মাকে বলে টেনশন না করার জন্য, সেই ঋণের অল্প কিছু টাকা বেতন পেলে সে পাঠিয়ে দেবে। এছাড়া সে সরাসরি নির্দেশ দিয়ে দেয় যে কেউ আসুক না কেন তারা যেন বাড়ির দরজা না খোলে। এদিকে দেখা যায় পান্ডি পরের দিন রিসোর্টের স্টোর রুমে ভেট্রিকে নিয়ে যায়, যেখানে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ এছাড়া ওয়াশরুমের আরও সব জিনিস স্টোর করে রাখা ছিল। পান্ডি তাকে বলে সে চাইলে এখান থেকে কিছু জিনিস নিজের জন্য ব্যবহার করতে পারে, এছাড়া এখানকার যে ওয়াশরুম রয়েছে সেটাও সে ব্যবহার করতে পারে। এই সামান্য কথাটা শুনেও ভেট্রি অনেক খুশি হয়। এরপরে ভেট্রি সেখানে খুব ভালোভাবে গোসল করে নেয় এবং নিজেকে ফ্রেশ করে নেয়, কারণ গতকালই তাদের অনেক পরিশ্রম গেছে। এদিকে দেখা যায় সেই রিসোর্টে একজন ফেমাস ইনফ্লুয়েন্সার আসে, যাদের সারাদিনের কাজ ছিল সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করা। কিন্তু দেখা যায় সেই দম্পতি রিসেপশনে আসার পরপরই প্রচণ্ড রেগে যায়, কারণ তাদের কথা দেওয়া হয়েছিল সি ভিউ, অর্থাৎ যে রুম থেকে সমুদ্র দেখা যাবে এমন একটা রুম দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে তাদের যে রুমটা দেওয়া হচ্ছে সেটাতে শুধুমাত্র গার্ডেন অর্থাৎ বাগান দেখা যাবে। আর এতেই তারা প্রচণ্ড রেগে গিয়েছিল। তারা বলছিল তাদের যেটা কথা দেওয়া হয়েছে সেটা যদি তারা না রাখে তাহলে তারা আইনি ব্যবস্থা নেবে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে এই রিসোর্টের নামে বাজে রিভিউ দেবে, এতে করে রিসোর্টের 12টা বেজে যাবে।
ঘটনার বেগতিক দেখে রিসোর্টের ম্যানেজার রাজন সেখানে চলে আসে এবং সবকিছু যাচাই বাছাই করার পরে সেম প্রাইসে সেই দম্পতিকে ডিলাক্স সিভিউ রুম দিয়ে দেয়, যেটার প্রাইস আগের রুমের থেকে ডাবল প্রায়। আর এটা দেখার পরে রিসেপশনিস্ট অবাক হয়ে যায়, তাকে জিজ্ঞেস করে এত দামি একটা রুম এত কম টাকাতে কেন দিল। তখন রাজন বলে এই দম্পতি অনেক ফেমাস ইনফ্লুয়েন্সার, তাদেরকে যদি এই রুমটা না দিতাম আর তারা যদি নেগেটিভ রিভিউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিত, তাহলে এই রিসোর্টের যে ক্ষতিটা হতো সেটা এই রুমের ভাড়ার চাইতে অনেক অনেক বেশি। এইদিকে কিচেনে নেদুমারান ঐশ্বরিয়াকে ডেকে নেয় আর বলে তাকে যে শাস্তিটা দেয়া হয়েছে সেটা শুধুমাত্র তার ভুলের জন্য নয়, বরং তার লজ্জা হওয়া উচিত, কারণ সাধারণ একজন রুম সার্ভিস বয় তার ডিশটা যে পুড়ে যাচ্ছে সেটা জেনে ফেলেছে, তাও আবার দূরে থেকে। অন্যদিকে ঐশ্বরিয়া নিজের ডিশের খবরটাই রাখতে পারেনি। ঐশ্বরিয়া বলে এমনটা আর হবে না। তখন নেদুমারান তাকে আরও একটা শাস্তি দেয় যে আজকে বিকেল 5টার মধ্যে একটি স্পেশাল কেক বানাতে হবে। ঐশ্বরিয়া আর কোনো কথা না বলে তাড়াতাড়ি কেক বানানোর কাজে লেগে পড়ে আর কেকটা সেট হবার জন্য সে ফ্রিজে রেখে দেয়। এরপরই দেখা যায় সেই রিসোর্টে লাঞ্চের সময় হয়ে যায় আর দেখা যায় সেখানে প্রত্যেক বিভাগের স্টাফরা আলাদা আলাদা বসে খাবার খায়। ঠিক তখনই সেখানে কিচেনের শেফরা যখন খাবার খেতে আসে, পান্ডি ভেট্রিকে বলে এই রিসোর্টের আসল ক্ষমতার মালিক হচ্ছে এরাই হচ্ছে এই জঙ্গলের রাজা, তাই এখানে টিকে থাকতে হলে কখনো এদের সাথে দুশ্মনী করা যাবে না বা শত্রুতা তৈরি করা যাবে না। এদিকে দেখা যায় রিসোর্টের ম্যানেজার রাজন এবং হেডশেফ নেদুমারানের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায়। রাজন বলে প্রতিদিন নতুন আর ফ্রেশ সবজি আনার কি দরকার, একদিন পুরাতন সবজি দিয়েও ডিশ তৈরি করা যায় আর এতে রিসোর্টের অনেক খরচ বেঁচে যাবে। কিন্তু নেদুমারানের মতে ডিশ তৈরির জন্য তার প্রত্যেক দিন ফ্রেশ সবজি চাই, কারণ খাবারের কোয়ালিটির সাথে সে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবে না। এছাড়া নেদুমারান আরও জানিয়ে দেয় এই রিসোর্টের আসল পরিচয় হচ্ছে তাদের এই কিচেন, তাদের বানানো খাবার। এই রিসোর্টে যারা আসে তারা শুধুমাত্র এই রিসোর্টের খাবার খাওয়ার জন্যই আসে, অন্য কিছুর জন্য নয়। রাজন সেখান থেকে রেগে চলে আসে। এদিকে দেখা যায় ভেট্রিকে তার মা কল করে। ভেট্রি কলটা রিসিভ করে কিন্তু কথা বলতে পারে না, কারণ তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, যার ফলে মোবাইলটাও বন্ধ হয়ে যায়। ভেট্রি মোবাইল চার্জে দেওয়ার জন্য ফ্রিজের যে প্লাগটা যেখানে লাগানো ছিল সেটা খুলে তার চার্জার লাগিয়ে দেয় এবং তার মোবাইলটা চার্জ করতে থাকে। একটু পরে মোবাইলটা ওপেন করে সে তার মাকে কল করে, তার মায়ের সাথে কথা বলতে শুরু করে। ভেট্রির মা তাকে বলে পাওনাদাররা এখন তাকে রাস্তায় থামিয়ে তাকে অপমান করছে, তাকে হুমকি দিচ্ছে। ভেট্রি যেন তাড়াতাড়ি 2000 টাকা আপাতত পাঠিয়ে দেয়। ভেট্রি তাড়াতাড়ি কোনো কিছু না ভেবেই 2000 টাকা পাঠিয়ে দেয়, যেটা ছিল তার থাকা খাওয়ার খরচের থেকে। এদিকে চিন্তায় পড়ে যায় ভেট্রি, এখন সে কি করবে। আর এই চিন্তাতেই সে ভুলেই যায় যে তার চার্জারটা খোলার পরে ফ্রিজের প্লাগটা লাগাতে হবে, যার ফলে প্লাগ না লাগিয়েই ভেট্রি সেখান থেকে চলে আসে আর ফ্রিজও লাইন পায় না। আর ফ্রিজে ইলেকট্রিক না পাওয়ার কারণে ফ্রিজের ভেতরে রাখা খাবারগুলো নষ্ট হতে শুরু করে। আর দেখা যায় সেই ফ্রিজের ভেতরেই ঐশ্বরিয়ার বানানো সেই কেকটা ছিল। পরে যখন ঐশ্বরিয়া সেই কেকটা নিতে আসে সে দেখতে পায় সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এদিকে নেদুমারান সেখানে আসে আর এটা দেখার পরে বলে নিচের ফ্রিজে আরও একটা কেক আছে, সেটা যে সার্ভ করো। এটা শুনে অবাক হয়ে যায় ঐশ্বরিয়া আর সে নেদুমারানকে জিজ্ঞেস করে আপনি কি জানতেন যে আমার কেকটা নষ্ট হয়ে যাবে। নেদুমারান বলে তোমার কেক নষ্ট হয়ে যাবে কিনা সেই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি সবসময় একটা ব্যাকআপ প্ল্যান করে রাখি। নেদুমারানের মতে একজন ভালো শেফের সবসময় একটা প্ল্যান বি থাকা দরকার, যেটা ঐশ্বরিয়ার ছিল না। যদিও এখানে ভুলটা ঐশ্বরিয়ার নয় ভেট্রির, কিন্তু সেই ভুলের সাজাটা আবারও ঐশ্বরিয়াকেই পেতে হয়। নেদুমারান ঐশ্বরিয়াকে আরও 1 সপ্তাহের জন্য কিচেন পরিষ্কার করার কাজ দিয়ে দেয়। এছাড়া তার স্যালারি থেকেও কিছু জরিমানা করে কাট করা হবে। এছাড়া লিডার বোর্ডে তার পারফরমেন্সের পয়েন্টও কাট করা হয়েছে। এদিকে ঐশ্বরিয়া যখন একা একা কিচেন ক্লিন করছিল ঠিক তখনই সেখানে ভেট্রি চলে আসে। ঐশ্বরিয়ার এই অবস্থা থেকে তার মন খারাপ হতে থাকে, কারণ সে ইতোমধ্যে জেনে গিয়েছিল তার ভুলের শাস্তি ঐশ্বরিয়া পাচ্ছে। সে ফ্রিজের প্লাগটা ভুলে খুলে রেখে গিয়েছিল আর যাতে করে ঐশ্বরিয়ার কেকটা নষ্ট হয়ে গেছে। ভেট্রি চাইছিল সত্যিটা খুলে বলবে। ভেট্রি যখনই সত্যি বলতে যাবে তখনই ঐশ্বরিয়া আগে থেকেই রেগে বলে যে ফ্রিজের প্লাগটা খুলে রেখেছে আমি যদি তাকে সামনে একবার পাই তাকে আমি খুনি করে ফেলবো। আর এতে ভেট্রি ভয় পেয়ে যায়, যার ফলে সত্যি না বলে সে সেখান থেকে চলে আসে। ঐশ্বরিয়া তার কাজ শেষ করে বাসায় ফিরে আসে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল আর কেউ নয় হেডশেফ নেদুমারান। আর এখান থেকে আমরা জানতে পারি ঐশ্বরিয়া হচ্ছে হেডশেফ নেদুমারানের মেয়ে। নেদুমারান তাকে দেখেই তার কাছে চলে যায় আর ঐশ্বরিয়াকে বলে রিসোর্টের কিচেনে সে যা তার সাথে করছে সেটা শুধুমাত্র
পেশাগত দিক থেকে ঐশ্বরিয়া ভুল করেছে আর সেটার শাস্তি তাকে পেতে হয়েছে। নেদুমারান চাইছে রিসোর্টের কিচেনে যা হয়েছে সেই সব যেন কোনোভাবেই ঐশ্বরিয়া মনে না রাখে আর এগুলো নিয়ে সে মাইন্ড না করে। এছাড়া খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে নেদুমারান তাকে বলে সে আশা করবে ঐশ্বরিয়ার বড় বোনের মতো কখনোই ঐশ্বরিয়া তাকে হতাশ করবে না। ঐশ্বরিয়া তখন তার বাবাকে পাল্টা প্রশ্ন করে ঐশ্বরিয়ার জন্য কি তার বাবার কাছে কোনো প্ল্যান বি আছে নাকি সে সবসময় তাকে শুধু জাজই করে। প্রশ্নটা শুনে এক মুহূর্তের জন্য নেদুমারান সাইলেন্ট হয়ে যায়, চুপচাপ বসে থাকে আর এরপরে কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি ঐশ্বরিয়া আসলে নিজের ইচ্ছেতে শেভ হয়নি, বরং শুধুমাত্র তার বাবার ইচ্ছে পূরণ করছে আর এই জন্য সে এই পেশাতে এসেছে। হয়তো ঐশ্বরিয়ার অন্য কিছু হবার স্বপ্ন ছিল। যাই হোক, এদিকে পান্ডি আর ভিট্রিকে দেখানো হয় যেখানে রাস্তায় তারা হাঁটছিল আর কথা বলছিল আর সেখানে পান্ডি ভিট্রিকে একটা অবাক করা তথ্য দেয়, যেটা একটু আগে আমরা জানতে পেরেছি যে ঐশ্বরিয়া কোনো সাধারণ স্টাফ বা শেফ নয়, বরং সে হেড শেফ নেদুমারানের আপন মেয়ে। কথাটা শোনার পরে ভিট্রি অবাক হয়ে যায় আর তার মুখ থেকে শুধুমাত্র একটাই কথা বের হয় যে নিজের মেয়েকে কেউ এমন শাস্তি দিতে পারে। যাই হোক, তারা কথা বলতে বলতে একটা খাবারের স্টলের সামনে চলে আসে রাতের খাবার খাওয়ার জন্য, কিন্তু সেখানে থাকা সেই স্টলের মালিক বলে যে খাবার বানাতো পুলিশ আসাতে পুলিশের ভয়ে সে চলে গেছে, হয়তোবা সে কিছু করেছিল আর এই জন্য পুলিশকে দেখেই সে পালিয়েছে, তাই আজকে আর আমি তোমাদের কোনো খাবার দিতে পারছি না। ভেট্রি বলে এই তো সবকিছু রয়েছে, বানিয়ে দিন। সেই মহিলা বলে আমি এগুলো তৈরি করতে পারি না। ভেট্রি তখন বলে আপনার পারমিশন থাকলে আমি বানিয়ে নিতে পারি, আমরা না হয় নিজেই খেয়ে নিলাম। মহিলা মাথা নাড়ায়, ভেট্রি তখন নিজেই বানাতে শুরু করে। এরপরেই খাবারের স্টলে কয়েকজন কাস্টমার আসে। ভেট্রি সেই মহিলাকে বলে সে যে খাবারগুলো বানাচ্ছে সেগুলো তাদেরকে দিয়ে দেবার জন্য, বিক্রি করার জন্য। দেখা যায় খাবারগুলো অনেক টেস্টি হচ্ছিল, যার ফলে সেই স্টলের মধ্যে খাবারের ভিড় জমে যায় আর এতে করে সেই মহিলার সেল অনেক বেড়ে যায়। সেই মহিলা ভেট্রির এই পারদর্শিতা দেখে ভেট্রি আর পান্ডিকে এই খাবারের স্টলের কুক হিসেবে নিয়োগ দিতে চায়, অর্থাৎ সারাদিন তারা সেই রিসোর্টে কাজ করবে আর রাত্রে পার্ট টাইম হিসেবে এখানে জব করবে। অফারটা শোনার সাথে সাথেই তারা দুজনেই খুব খুশি হয়ে যায়, কারণ দিনে তারা রিসোর্টে কাজ করবে আর রাতে খাবারের স্টলে কুক হিসেবে, আর এতে করে তাদের এক্সট্রা টাকা ইনকাম হবে, যেটা দুজনেরই খুব প্রয়োজন ছিল। এদিকে দেখা যায় রিসোর্টের ম্যানেজার রাজন রিসোর্টের মালিকের সাথে দেখা করতে আসে আর সেখানে হেড শেফ নেদুমারানের বিরুদ্ধে কমপ্লেন করে, বলে প্রত্যেকদিন ফ্রেশ আর দামি দামি সবজি আনার জন্য রিসোর্টের খরচ অনেক বেড়ে যায়। সেই রিপোর্ট দেখার পরে মালিক বলে আমরা দ্রুতই এই বিষয়ে একটা মিটিং করব আর সেখানেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। রাজন যখন সেখান থেকে ফিরে আসতেই যাচ্ছিল তখন দেয়ালের ভেতরে সে একটা মেয়ের ছবি দেখতে পায়। মেয়েটি ছিল সেই রিসোর্টের মালিকের মেয়ে আর সেখানে রাজনের মনের কথা থেকে আমরা বুঝতে পারি কোনো এক সময় রাজন এই মেয়েটিকে ভালোবাসতো, কিন্তু তার মালিক তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে রিসোর্টের ভেতরে ভেট্রি চলে আসে সেই ইনফ্লুয়েন্সার কাপলের রুমে খাবার দেওয়ার জন্য। ভেট্রি দেখতে পায় সেই দম্পতি রিলস বানানোতে এতটাই ব্যস্ত ছিল যে তাদের পাশে যে তাদেরই ছোট্ট ছেলেটা মন খারাপ করে অসহায়ের মতো বসে রয়েছে সেই দিকে তাদের কোনো খেয়ালই নেই। ভেট্রি ছেলেটাকে দেখে আর খাবারটা সেখানে রেখে ছেলেটাকে খুব মিষ্টি করে বলে খাবার ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিও, নাহলে কিন্তু মজা থাকবে না। এদিকে নেদুমারানকে দেখা যায় তার কয়েকজন বন্ধুর সাথে বসে গল্প করছিল। নেদুমারান তাদের সেই রিসোর্টেই ডেকেছিল। নেদুমারান তার পুরনো বন্ধুদের সেই রিসোর্টের সবথেকে সিগনেচার স্যুপটাই পরিবেশন করে, যেটা নেদুমারানেরও সিগনেচার ডিশ। আর সেই স্যুপটাই এতটাই মজা আর টেস্টি ছিল যে সবাই সেখানে নেদুমারানের প্রশংসা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরেও কেউ বলতে পারে না নেদুমারান সেই স্যুপের ভেতরে স্পেশাল কি কি উপাদান মিক্স করেছিল। এদিকে দূর থেকে দাঁড়িয়ে পান্ডি আর ভেট্রি এই সব কিছু দেখছিল। ভেট্রি কৌতূহলবশত পান্ডিকে জিজ্ঞেস করে এরা কারা আর এখানে কি হচ্ছে। পান্ডি বলে এরা নেদুমারানের পুরনোকালের সবথেকে কাছের বন্ধু। নেদুমারান যখনই কোনো ভালো ডিশ বানায় এবং পপুলার ডিশ বানায় তখনই সে তার পুরনো বন্ধুদের ডাকে এবং তাদেরকে টেস্ট করায়, কিন্তু তারা কখনোই বলতে পারে না নেদুমারান সেই ডিশগুলোর ভেতরে কি কি স্পেশাল উপাদান মিক্স করেছে। এটা শোনার পরে ভেট্রির ভেতরে কৌতূহলটা আরও বেড়ে যায়। নেদুমারান এবং তার বন্ধুরা যখন সেখান থেকে উঠে চলে যায় বাকি যে স্যুপটুকু ছিল সেই স্যুপটুকু ভেট্রি টেস্ট করে আর দেখা যায় একবার টেস্ট করার সাথে সাথে
ভেট্রি বুঝে ফেলে যে সেই স্যুপের ভেতরে স্পেশাল কি কি উপাদান মিক্স করেছিল। আর এ থেকে বোঝা যায় ভেট্রি শুধুমাত্র একজন ভালো কুক নয়, বরং এর থেকে অনেক বড় কিছু। এদিকে সেই ইনফ্লুয়েন্সার কাপল রিসেপশনে এসে কমপ্লেন করতে থাকে, কারণ তাদের ফোনটা হারিয়ে গিয়েছিল। তারা কোনো বাজ বিচার না করে এই রিসোর্টের স্টাফদের উপরে দোষ দিতে থাকে যে তারাই তাদের রুম থেকে বা কোথাও থেকে সেই দম্পতির মোবাইলটা চুরি করে ফেলেছে। আর এটা নিয়ে তারা সেখানে একটা হাঙ্গামা তৈরি করে ফেলে, যার ফলে রিসোর্টের রিসেপশনিস্ট বাধ্য হয়ে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। আর সেখান থেকে তারা প্রমাণ পায় সেই ফোনটা আর কেউ নয়, তাদেরই সেই ছোট্ট ছেলেটা খেলতে খেলতে বাইরে ফেলে দিয়েছে। এটা দেখার পরে সেই দম্পতি নিজেরা লজ্জা পায় এবং নিজেদের রাগ সেই ছোট্ট ছেলেটার উপরে ঝাড়তে থাকে। এটা দেখে ভেট্রি প্রচণ্ড রেগে যায় আর সেই ছেলেটির হয়ে ছেলেটির বাবা মাকে বলতে থাকে এখানে সেই ছোট্ট ছেলেটির কোনো দোষ নেই। তারা আসলে তাদের ছেলেদের চাইতে মোবাইলকে বেশি গুরুত্ব দেয়, সারাদিন রিলস বানানোয় ব্যস্ত থাকে, ছেলেটার সাথে কথা পর্যন্ত বলে না। আর এতেই সেই ছোট্ট ছেলেটি মোবাইলটাকে নিজের শত্রু ভেবে হয়তোবা ফেলে দিয়েছে। এতে ছেলেটার একেবারেই কোনো দোষ নেই। যদিও ভেট্রি তার জায়গায় একেবারে ঠিক ছিল, কিন্তু সেই দম্পতিরা সেখান থেকে চলে যাবার পরে রিসোর্টের ম্যানেজার রাজন ভেট্রিকে বলতে থাকে এখানকার গেস্টরা যাই করুক না কেন, কোন স্টাফ গেস্টদের সাথে এভাবে কথা বলতে পারে না, এটা তাদের অধিকারের মধ্যে নেই। তাই ভেট্রিকে এর পরে থেকে সাবধানে থাকতে হবে। এদিকে ঐশ্বরিয়া এখনও তার শাস্তি অনুযায়ী কিচেন পরিষ্কার করছিল। ঠিক ওই সময়টাতে অন্য একজন শেফ এসে তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেটার ভেতরেই দেখা যায় সেই ফ্রিজের প্লাগটা ভেট্রি খুলেছিল। আর এই সত্য জানার পরে ঐশ্বরিয়া প্রচণ্ড রেগে যায়। তার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য ঐশ্বরিয়াকে সাজা পেতে হয়েছে। ঐশ্বরিয়া মনে মনে ঠিক করেই নেয় ভেট্রিকে এর সাজা পেতেই হবে। সেই দিনই দেখা যায় সেই দম্পতিরা যখন রিসোর্ট ছেড়ে চলে যাচ্ছিল, তাদের যেসব লাগেজ জিনিসপত্র ছিল সেগুলো গাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ভেট্রিকে। ভেট্রি যখন সেগুলো নিয়ে যাচ্ছিল, সেই দম্পতির ছোট্ট ছেলেটাও সেখানে ছিল। এদিকে দেখা যায় তখনই ঐশ্বরিয়া এবং আরও একজন শেফ তারা লুকিয়ে সেখান থেকে একটা লাগেজ সরিয়ে নেয় আর সেটা অন্যভাবে গাড়িতে পৌঁছে দেয়। এদিকে ভেট্রি যখন দেখে ট্রলি থেকে একটা লাগেজ মিসিং, তখন সে অনেক টেনশনে পড়ে যায়, সেই লাগেজ খুঁজতে শুরু করে। ঠিক তখনই ঐশ্বরিয়া এবং তার ফ্রেন্ডরা সেখানে চলে আসে। তারা বলে কি লাগেজ খুঁজছে তো, এবার একটু টেনশন দিলাম, তুমি তো বুঝতেই পারছো শুধুমাত্র তোমার জন্য আমাকে দুইবার শাস্তি পেতে হয়েছে, তাই আমি এবং আমার টিম তোমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না। তাই নিজের ভালো চাইলে এই রিসোর্ট থেকে চাকরি ছেড়ে চলে যাও। এত সবকিছু শোনার পরেও ভেট্রি একটা কথাও বলে না, বরং চুপচাপ সেখান থেকে চলে আসে আর নিজের কাজটা ঠিকঠাকভাবে করে। আর কয়েকদিনের মধ্যেই ভেট্রি তার প্রথম স্যালারিও পেয়ে যায়। এতে অনেক খুশি হয় সে, সাথে সাথে সেই টাকাটা তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। এছাড়া ঋণে যে 5,000 টাকার সুদ ছিল সেটাও পাঠিয়ে দেয়। তার মা যখন পাওনাদারকে সেই টাকা দিয়ে দেয়, তখনই সেই পাওনাদার ভেট্রিকে কল করে আর বলে পরবর্তী মাসে বাকি যে সুদের টাকা রয়েছে সেই সুদের টাকা অর্থাৎ 15,000 টাকা তাকে দিতে হবে। এটা শুনে ভেট্রি অনেক টেনশনে পড়ে যায়। এদিকে রাতের বেলা নেদুমারান এবং তার সেই 3 বন্ধু কোথাও ঘুরতে বের হয়েছিল, কিন্তু নেদুমারানের মন মেজাজ একেবারেই খারাপ ছিল। সে রিসোর্টের মালিককে বলেছিল সে এই রিসোর্টের হেড শেফ, তার পাশাপাশি এই রিসোর্টের অর্ধেক মালিকানাও তার চাই, কিন্তু সেই মালিক তাকে না করে দিয়েছে। আসলে নেদুমারানের অনেক অহংকার ছিল। এই রিসোর্টের আসল প্রাণটাই হচ্ছে কিচেন। তার খাবারের জন্যই এই রিসোর্টে গেস্টরা আসে, বারবার আসে এবং ভালো রেটিং দেয়। সে যদি এই রিসোর্টে না থাকে তাহলে এই রিসোর্টে কেউ ফিরেও তাকাবে না। যাই হোক, তার বন্ধুরা এটা নিয়ে কথা বলতে থাকে। একটা সময় তারা ঠিক করে সামনেই যে খাবার স্টলটা পাবে তারা সেখানে নেমে রাতের খাবারটা সেরে নেবে। আর ঠিক তখনই তারা সেখানে পৌঁছে যায় যেখানে রাতের বেলা পান্ডি এবং ভেট্রি কুক হিসেবে কাজ করত। গাড়ি থেকে নেদুমারানের 3 বন্ধুই নেমে যায়, কিন্তু নেদুমারান নামে না, কারণ তার মুড ভালো ছিল না। যখনই গাড়ির ভেতরে তাকে স্যুপ এনে দেওয়া হয়, স্যুপটা টেস্ট করতেই সে হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল তারই বানানো সেই সিগনেচার স্যুপ, যেটা সে রিসোর্টের সিগনেচার স্যুপ হিসেবে সার্ভ করত। স্যুপ টেস্ট করার সাথে সাথে গাড়ি থেকে নেমে আসতে নেদুমারান বাধ্য হয়। আর সে প্রচণ্ড রেগেছিল, কারণ তার সিগনেচার ডিশটা একটা খাবারের স্টলে বিক্রি হচ্ছে। কিন্তু নেদুমারান যখনই সেই খাবারের স্টলে ভেট্রিকে দেখতে পায় আর দেখতে পায় সেই এই স্যুপটা বানাচ্ছে, প্রচণ্ড রাগ হয়, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে সে সেখান থেকে চলে আসে। এদিকে ভেট্রিও নেদুমারানকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর নেদুমারান সেখান থেকে চলে যাবার পরেই পান্ডিয়া আর ভেট্রি কথা বলতে থাকে যে তাদের চাকরিটা হয়তো আর থাকবে না, কারণ এই নেদুমারান প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ ভেট্রি তার সিগনেচার ডিশটা একটা সাধারণ খাবার স্টলে বিক্রি করছিল। অন্যদিকে নেদুমারানও রাগের পাশাপাশি হতবাক হয়ে গিয়েছিল যে প্রপার রেসিপি ছাড়া কিভাবে ভেট্রি তার সিগনেচার
সিগনেচার ডিশটা হুবহু বানিয়ে ফেলল। নেদুমারান কোনোভাবেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না, এই জন্য সে গাড়ি ঘুরিয়ে আবারও সেখানে চলে আসে। আর যখনই দেখতে পায় ভেট্রি এবং তার খাবারের স্টলটা সেখান থেকে বিক্রি শেষ করে ফিরে যাচ্ছিল, নেদুমারান তার গাড়ি দিয়ে সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার বন্ধুরা এটা বুঝতে পেরে নেদুমারানকে শান্ত করে, আর অবশেষে নেদুমারান নিজেকে কন্ট্রোল করে গাড়ি থামিয়ে দেয়। আর এরপরে ভেট্রিকে নিজের গাড়ির কাছে ডেকে নেয়, বলে আমার ভুল হয়ে গিয়েছিল, এজন্য ফিরে আসলাম। আসলে আমি কখনো ফ্রিতে খাবার খাই না। নেদুমারান আসলে কিছুক্ষণ আগে যখন এসেছিল স্যুপের টাকা না দিয়ে সে রেগে চলে গিয়েছিল। নেদুমারান তখন ভেট্রিকে আরো বলে, আমি এখানে যে টাকাটা দিলাম সেটা শুধুমাত্র তোমার স্যুপের জন্য নয়, বরং আমার রেসিপির জন্য। নেদুমারান গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, ভেট্রিকে কিছু বলার সুযোগই দেয় না। এতে ভেট্রি পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে নিশ্চিত ছিল হয়তোবা তার চাকরিটা আর থাকবে না। কিন্তু দেখা যায় এমন কিছুই হয় না, আর এতে করে ভেট্রি অনেক খুশি হয়ে যায়। কিন্তু ভেট্রি যেটা চেয়েছিল সেটা কখনোই হয়নি। ভেট্রির সবসময় ইচ্ছে ছিল সে কিচেনে কাজ করবে, কিন্তু নেদুমারান কখনোই তাকে কিচেনে ডেকে নেয় না। তো পরের দিন সকালবেলাতেই দেখা যায় ভেট্রি সেই রিসোর্টের একজন প্রবীণ গেস্টের কাছে পৌঁছে যায়, যার নাম ছিল জিজু আঙ্কেল। সেই লোক তখন মেডিটেশন বসেছিল। তখনই ভেট্রি ভুল করে তার কাছে চা নিয়ে চলে যায়, যার ফলে জিজু আঙ্কেলের ধ্যানটাই ভঙ্গ হয়ে যায়। এতে সে প্রচণ্ড রেগে যায়। দূর থেকে পান্ডি এটা দেখে ফেলে, আর তখনই পান্ডি তাকে ডেকে নেয় আর বলে জিজু আঙ্কেল আসলে এমনটাই, কিন্তু এতে তার কিছুই হবে না। এছাড়া পান্ডি গতকাল রাতের ঘটনাও মনে করিয়ে দেয়, আর সে ভেট্রিকে বলে সে যদি তার চাকরিটা বাঁচাতে চায় সে যেন নেদুমারানের কাছে যেয়ে ক্ষমা চেয়ে নেয়। ভেট্রিও ভাবে হ্যাঁ সে সেটাই করবে, এই জন্য সে নেদুমারানের কাছে আসতে থাকে ক্ষমা চাওয়ার জন্য। এদিকে নেদুমারান তার সেই সিগনেচার ডিশটা অর্থাৎ সেই স্যুপটা আবারও বানায়, কিন্তু দেখতে পায় ভেট্রির খাবারের স্টলে তৈরি করা স্যুপের মধ্যে আর তার স্যুপের মধ্যে কোনো পার্থক্যই নেই। আর এই জন্য এবার থেকে সে সিদ্ধান্ত নেয় এই রিসোর্টের মেনুর ভেতরে তার এই সিগনেচার ডিশটা থাকবে না। সিগনেচার ডিশ হিসেবে সে নতুন একটা খাবার অ্যাড করবে, আর সেটা সাথে সাথে সে তৈরি করে ফেলে এবং সেখানে বাকি শেফদের সেটা টেস্ট করায় আর বলে দেয় এখন থেকে সিগনেচার আইটেম হিসেবে এটাকে প্রেফার করার জন্য। সবাই তখন কৌতূহলে জিজ্ঞেস করে তার আগের স্যুপটা তো অনেক ভালো ছিল, তাহলে সে সেটা চেঞ্জ করলো কেন? তখন রেগে গিয়ে নেদুমারান বলে দুঃখের বিষয় হচ্ছে তার সেই সিগনেচার ডিশের রেসিপি চুরি করা হয়েছে, আর তার থেকেও বড় দুঃখের বিষয় হচ্ছে সে কোনো শেফ নয়, বরং সে একজন রুম সার্ভিস বয়। তার এটা ভেবে খারাপ লাগছে তার সেই সিগনেচার ডিশ অর্থাৎ সেই স্যুপটা সে তার 3 বন্ধু যারাও বড় বড় শেফ তাদের দিয়ে টেস্ট করিয়েছে, কিন্তু তারা এটার উপাদানগুলো বলতে পারেনি। অথচ একজন রুম সার্ভিস বয় শুধুমাত্র একবার টেস্ট করেই সেটা ধরতে পেরে গিয়েছিল। শুধু তাই নয়, বরং সেটা হুবহু বানিয়েও ফেলেছিল। এক মুহূর্ত পরেই দেখা যায় ভেট্রি নেদুমারানের কাছে এসে ক্ষমা চায়, যদিও সেটা কোনো তার ভুল ছিল না, বরং সেটা তার দক্ষতা ছিল। অন্যদিকে নেদুমারানও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে ভেট্রিকে জিজ্ঞেস করেই বসে যে ভেট্রি কি করে তার সিগনেচার রেসিপিটাকে বানিয়ে ফেললো, তাও আবার কোনো রকম রেসিপি দেখা ছাড়াই, যেখানে তারা সে বন্ধুরাও সেটা ধরতে পারেনি। তখন ভেট্রি সত্যি কথা খুলে বলে সেই দিন যখন আপনার বন্ধুরা এখানে এসেছিল আর স্যুপের অল্প একটু রেখে গিয়েছিল, আমি সেই স্যুপটা একবার টেস্ট করেছিলাম, আর ছোটবেলা থেকেই আমার খাবার রান্না করার অভিজ্ঞতা রয়েছে, আর সেই অভিজ্ঞতা থেকেই টেস্ট করার সাথে সাথে আমি বুঝে গিয়েছিলাম যে এই স্যুপটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। আর এরপরেই ভেট্রি সেখানে নিজের স্বপ্নের কথা বলে। ভেট্রি বলে আমার ইচ্ছে একদিন এই রিসোর্টের কিচেনে শেফ হয়ে কাজ করা, কিন্তু নেদুমারান তার এই ইচ্ছেটাকে মজা হিসেবে নেয়, আর সে ভেট্রির সাথে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলতে শুরু করে। এদিকে নেদুমারান আর ভেট্রি যে কথা বলছিল সেটা একটু দূর থেকেই ঐশ্বরিয়া শুনতে পায়। যদিও নেদুমারান ভেট্রিকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, কিন্তু ভেট্রির এই রান্নার গুণ দেখে তার মনের ভেতরেও অনেক প্রশ্ন তৈরি করছিল। এদিকে ভেট্রি সেখান থেকে এসে পান্ডির সাথে দেখা করে এবং সব কথা খুলে বলে। পান্ডি অবাক হয়ে যায় যে নেদুমারান তার সাথে এতক্ষণ কথা বলেছে। ভেট্রি হ্যাঁ বলে, কিন্তু তারপরেই পান্ডি আবারও কথাগুলোকে অবিশ্বাস করে নেয়, কারণ ভেট্রি যে আগে থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে এটা পান্ডি জানতো, আর সে ভাবে এই ক্ষেত্রেও সে বাড়িয়েই কথা বলেছে। এদিকে সেই জিজু আঙ্কেলকে দেখানো হয়, যে কিচেনের শেফদের নিয়ে প্রচণ্ড বিরক্ত। আসলে সে অর্ডার করেছিল রাজমা চাউল, কিন্তু তার পরিবর্তে তাকে অন্য একটা ডিশ তৈরি করে দেওয়া হয়েছে, আর এই জন্যই সে রেগে গিয়েছিল। সে বলেছিল সে যেটা অর্ডার করেছে তাকে সেটাই দিতে হবে। দূর থেকে দাঁড়িয়ে ভেট্রি এটা শুনতে পায়, আর এটা শোনার পরপরই
ভেট্রি বুঝে যায় এটা তার স্বপ্ন পূরণ করার একটা পথ। এই জন্য ভেট্রির সাথে সাথে সুযোগ বুঝে তার রুমে চলে যায় আর মন দিয়ে সেই রাজমা চাউল তৈরি করে। আর পরের দিন সকালবেলাতেই একটা ছোট্ট টিফিন বক্সে সেই রাজমা চাউল রেখে দেয় জিজু আঙ্কেল, যার আসল নাম রঘুপতি। সেই টিফিন বক্সের ভেতরে রাজমা চাউল দেখার পরপরই সেটা সে মুখে দেয়, আর মুখে দেবার সাথে সাথেই সে অনেক খুশি হয়ে যায়। সে চোখ বন্ধ করে খাবারের স্বাদ নিচ্ছিল আর বলছিল তার মা যখন রান্না করতো ঠিক একই রকম টেস্ট ছিল সেই রাজমা চাউলের। দূর থেকে জিজু আঙ্কেলের মুখে এমন প্রশংসা শুনে ভেট্রি অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় এর মধ্যে রিসোর্টের ভেতরে নতুন কিছু গেস্ট চেক ইন করে। এদিকে ঐশ্বরিয়া এবং তার ফ্রেন্ড যখনই ভেট্রিকে দেখে তারা আবারও তাকে খোঁচা মারে, পিঞ্চ মেরে কথা বলে, আর এমন কথাতে ভেট্রির মুডটাই নষ্ট হয়ে যায়। পান্ডি যখন এটা শুনে সে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে। ভেট্রি তখন সবকিছু খুলে বলে যে কোন কোন ঘটনার জন্য ঐশ্বরিয়া তাকে দায়ী করছে আর এখন লাগাতার তার পেছনে পড়ে রয়েছে, সবসময় তাকে অপদস্থ করার চেষ্টা করছে। কথাটা শোনার পরে পান্ডি ভেট্রিকে বলে, ঠিক আছে চলো, তাদের ক্ষতি না করে তাদের একটা শিক্ষা দেয়া যাক। তাদের শুধু সুযোগ দরকার ছিল, কিন্তু দেখা যায় সেই সুযোগের জন্য তাদের বেশি অপেক্ষাও করতে হয় না। তারা এমন একটা রুম পেয়ে যায় যেখানে একজন গেস্ট মদ খেয়ে মাতাল হয়ে ঘুমাচ্ছিল, আর সেই গেস্টকে নিয়ে সেই ঘরের ভেতরে তারা এমন কাণ্ড করে যেখানে রিসোর্টের কিচেনের ভেতরে হইচই পড়ে যায়। আর সেই কমপ্লেনটা যখন নেদুমারান শুনে সে অবাক হয়ে যায়, রাগ হয়ে যায়, আর সেই ঘটনা নিজের চোখে দেখার জন্য সেই রুমের ভেতরে চলে যায়। কিন্তু নেদুমারান যেতে যেতে সেই রুমের যে গেস্ট মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিল সে উঠে যায়, আর সেখানে নেদুমারানের সাথে এমন আচরণ করে যাতে করে পুরো ঘটনাটাই ওলটপালট হয়ে যায়। আসলে অনেকে বলা বলি করছিল যেহেতু এটা ঐশ্বরিয়াকে টার্গেট করা হয়েছে তার মানে নিশ্চয়ই এর পেছনে ভেট্রি রয়েছে, কিন্তু সেই মাতাল লোকটার কথায় নেদুমারান এবং বাকিরা কোনো প্রমাণই খুঁজে পায় না ভেট্রির বিরুদ্ধে, আর ভাবে এটা কোনো কাকতালীয় ঘটনা। এরপরে আমরা সেখানে রিয়াকে দেখতে পাই। রিয়াকে অনেক হতাশ দেখাচ্ছিল, সে কারোর সাথে কথা বলার মতো অবস্থায় ছিল না। রিয়া আসলে তার বাবার কাছে এসেছিল। তখন সেখানে রিসোর্টের ম্যানেজার রাজনও ছিল, যে রিয়াকে এখনো ভালোবাসে। রিয়ার এই অবস্থা দেখে সাথে সাথে সে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তাকে এমন কেন দেখাচ্ছে। অন্যদিকে রিয়ার বাবাও রিয়াকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় যে রিয়ার জীবনে কি এমন হলো যে তাকে এমন দেখাচ্ছে। এদিকে জিজু আঙ্কেলের যখন আবারও ভেট্রির সাথে দেখা হয় তখন জিজু আঙ্কেল সেই রাজমা চাউলের প্রশংসা করতে থাকে, কারণ সে ইতোমধ্যে জেনে গিয়েছিল সেই রান্নাটা ভেট্রি করেছিল। সেই বৃদ্ধ লোকটা বলে তার মা যখন রান্না করত ঠিক এমনভাবেই রান্না করত। এছাড়া সেই জিজু আঙ্কেলের প্রেমিকাও তার মায়ের কাছ থেকে সেম রান্নাটাই শিখে গিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে তার গার্লফ্রেন্ডের সাথে তার আর বিয়ে হয়নি। এই জন্য ভেট্রির মায়ের নাম সে জিজু আঙ্কেল জিজ্ঞেস করে, কিন্তু ভেট্রির মায়ের নাম শুনে বুঝতে পারে জিজু আঙ্কেলের যে প্রেমিকার কথা সে ভাবছিল ভেট্রির মা সে নয়। জিজু আঙ্কেল এরপরে ভেট্রিকে তার সেই খাবারের জন্য টাকা দিতে চায়, কিন্তু ভেট্রি আবারও সেই টাকা নিতে অস্বীকার করে। তখনই ভেট্রিকে দেখে বোঝা যাচ্ছিল তার মনের ভেতরে হয়তো অন্য কোনো প্ল্যান ছিল। এদিকে ঐশ্বরিয়া এবং তার ফ্রেন্ড সেই মাতাল গেস্টের সাথে কথা বলার পরে বুঝতে পেরে যায় সেই দিন তার রুমে যে ঘটনা ঘটেছিল আর যেটার প্রভাব কিচেনে পড়েছিল সেই ঘটনার পেছনে আসলে ভেট্রি দায়ী ছিল। তখনই সেই দিক দিয়ে ভেট্রি এবং পান্ডি যাচ্ছিল, কিন্তু রিয়া আর তার ফ্রেন্ড সবকিছু জানার পরেও এমন অভিনয় করে যেন তারা কিছুই জানে না। এদিকে দেখা যায় রিয়ার বাবা রিয়ার কাছে কল করে এবং সে জানতে পারে রিয়া তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রিয়ার বাবা চাইছিল তার সাথে কথা বলার জন্য, কিন্তু রিয়া এই মুহূর্তে কোনো কথা বলার মতো অবস্থাতেই ছিল না, তাই এই বিষয়ে সে কথা বলতে চায় না। এদিকে দেখা যায় সেই রিসোর্টে এনিম্যাল ক্রুয়েলিটি অর্গানাইজেশনের কিছু লোক খেতে এসেছিল। সেই সদস্যদের খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল ভেট্রিকে, আর এটা যখন ঐশ্বরিয়া জানতে পারে তখন সে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই খাবারের মধ্যে ভেজের পরিবর্তে ননভেজ খাবার পাঠিয়ে দেয়। ভেট্রির কোনো আইডিয়াই ছিল না এই ব্যাপারে। ভেট্রি যখন সেই খাবারগুলো সেই অর্গানাইজেশনের লোকদের সামনে পরিবেশন করে তখনই সে বুঝতে পারে যে সে কত বড় বিপদে ফেসে গেছে। আর এটা নিয়ে ভেট্রি অনেক কথা শুনে। দূর থেকে ঐশ্বরিয়া এবং তার ফ্রেন্ড যখন দেখতে পারে যে তাদের প্ল্যান সফল হয়ে গেছে তারা হাসতে থাকে। রাতের বেলা মন খারাপ করে সেই খাবারের স্টলে কাজ করছিল ভেট্রি এবং কিছু অ্যাডভান্স টাকা চাইছিল এই মাসের জন্য, কিন্তু সেই মহিলা সাথে সাথে নিষেধ করে দেয়। একটু পরেই সেই মহিলার মেয়ে আসে আর পড়াশোনার জন্য কিছু টাকা চায়। তখনই সেই মহিলা এক মুহূর্ত দেরি না করে তার মেয়েকে টাকা দিয়ে দেয়। এটা দেখে ভেট্রি অবাক হয়ে যায়, কারণ একটু আগে সেই মহিলা বলেছিল তার তেমন লাভ হচ্ছে না আজকাল, এই জন্য তার কাছে এখন আর টাকা নেই। ভেট্রি তখন কিছুই বলে না, তার কাছে নিজেকে অনেক অসহায় মনে হয়। এই জন্য এক্সট্রা টাকা ইনকাম করার জন্য খাবার স্টলে রান্না করার পরেই সে আরও একটা কাজ নিয়ে নেয়,
পানি ডেলিভারির কাজ। যখন সে স্কুটি দিয়ে পানি ডেলিভারি করছিল ঠিক তখনই সে ঐশ্বরিয়াকে রাতের বেলায় স্কুটি নিয়ে কোথাও যেতে দেখে। এটা দেখে তার একটু কৌতূহল জাগে, এত রাতে ঐশ্বরিয়া কোথায় যাচ্ছে। এই জন্য লুকিয়ে সে তাকে ফলো করে। আর তখনই সে ঐশ্বরিয়ার এমনই একটা সত্য জানতে পেরে যায় যেটা হয়তোবা রিসোর্টের কেউ জানত না, এমনকি ঐশ্বরিয়ার বাবাও না। ভেট্রি দেখতে পায় ঐশ্বরিয়া একটি রেস্টুরেন্টে বসে গান গাচ্ছিল, আর এটা সে রোজ করে। পরের দিন ভেট্রি পান্ডিয়াকে এই বিষয়টা বলে, কিন্তু ভেট্রির মনে একটাই প্রশ্ন ছিল, ঐশ্বরিয়ার যদি গান গাইতে এতই ভালো লাগে তাহলে সে তার মুখ ঢেকে মুখোশ পরে কেন গান গায়? সে তার এই প্রতিভাকে পৃথিবীর থেকে লুকাতে কেন চায়? এরপরেই আমাদের ঐশ্বরিয়ার ঘটনা দেখানো হয়। ঐশ্বরিয়া দেখা যায় সকালবেলাতে তার বন্ধুদের সাথে সমুদ্র পাড়ে বসে গানের রিহার্সেল করছিল, আর এই গানটা তার একমাত্র প্যাশন। গান গাইবার সময় ঐশ্বরিয়াকে অনেক বেশি খুশি আর উৎফুল্ল দেখা যায়, কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ টিকে থাকে না, কারণ একটু পরেই তার কাছে কল আসে কিচেনে তার শিফটটা লাঞ্চের পরিবর্তে ব্রেকফাস্টে করা হয়েছে, যার ফলে এই সমুদ্রের পাড়ে এসে সে তার বন্ধুদের সাথে আর কখনো রিহার্সেল করতে পারবে না। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে সে এখনো ডিউটিতে কেন আসলো না, কারণ ঐশ্বরিয়াকে তার এই শিফট চেঞ্জের কথা হোয়াটসঅ্যাপ এবং মেইলে জানানো হয়েছিল, কিন্তু গান গাওয়া এবং গানের রিহার্সেলের মাধ্যমে ঐশ্বরিয়া এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে খেয়ালই করেনি, যার ফলে রিসোর্টে যে ডিউটিতে জয়েন হতে ঐশ্বরিয়া লেট হয়ে যায়। ঐশ্বরিয়া তাড়াতাড়ি সেই রিসোর্টে চলে আসে, কিন্তু সেখানে একটি মেয়ে ঐশ্বরিয়াকে দেখে ফেলে এবং তাকে চিনে ফেলে, কারণ সেই মেয়েটা ঐশ্বরিয়ার গান শুনেছিল আর ঐশ্বরিয়ার চোখ দেখে সে তাকে চিনে ফেলেছিল। কিন্তু ঐশ্বরিয়া সেই মেয়েটিকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে আসে। ভেতরে আসার পরে ঐশ্বরিয়ার যে ফ্রেন্ড ছিল শেফ বিনা, সে তাকে খোঁচা মেরে কথা বলতে থাকে যে ঐশ্বরিয়ার যদি এতই গান পছন্দ তাহলে কেন সে তার বাবাকে বলছে না। ঐশ্বরিয়া তখন বলে আসলে সে তার বড় বোনের মতো তার বাবাকে হতাশ করতে চায় না, কষ্ট দিতে চায় না। বিনা আসলে একটু আগে সেই মেয়েটির কথা শুনতে পেরে গিয়েছিল, আর বিনা জানতো ঐশ্বরিয়া গান গাইতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে দুয়ে দুয়ে চার করে মিলিয়ে ফেলেছে সবকিছু। বিনা বলে সে যদি এতই তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় তাহলে কেন সে মুখোশ পরে রেস্টুরেন্টে গান গায়, কেন সে তার প্রতিভা লুকাচ্ছে, আর কেনই বা সে এই দ্বৈত জীবন পার করছে। সিন কাট হয়ে যায়। রিসোর্টে সেই জিজু আঙ্কেল বসেছিল, তখনই তার চোখ পড়ে একজন মহিলার উপরে। সেই মহিলাকে দেখে জিজু আঙ্কেল অবাক হয়ে গিয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এই সেই পদ্মা যাকে সে ২০ বছর আগে ভালোবেসেছিল, কিন্তু ঘটনার পরিক্রমায় সে তাকে হারিয়ে ফেলেছে। তখনও জিজু আঙ্কেলের মনে সন্দেহ ছিল যে সত্যি এই মহিলা সেই পদ্মা কিনা, এই জন্য সে ভেট্রির সাহায্য নেয় এবং তাকে সেটা খুঁজে বের করতে বলে। ভেট্রিও সাথে সাথে সেই মহিলার কাছে চলে যায় আর লাগেজ টানার বাহানা করে তার সাথে কথা বলতে থাকে, আর তার কথা থেকে ইনফরমেশন বের করে নেয়। আর জিজু আঙ্কেলকে বলে এই মহিলাই তার সেই পদ্মা, তার সেই পুরনো প্রেমিকা। এতে জিজু আঙ্কেল অনেক খুশি হয়। এদিকে ঐশ্বরিয়া আর ভেনি তারা দুইজন আবার নতুন প্ল্যান করছিল কিভাবে ভেট্রিকে শিক্ষা দেয়া যায়। আসলে যখন ননভেজ খাবারটা ভেট্রি নিয়ে গিয়েছিল তখন পুরো ঘটনাটা ভেট্রি উত্তম স্যারকে খুলে বলেছিল, যার ফলে উত্তম স্যার তাকে কোনো শাস্তিই দেয়নি এবং কথা বলে বিষয়টাকে সমাধান করে ফেলেছিল। এই জন্য নতুন শিক্ষা দিতে হবে তাকে। তারা যখন প্ল্যান করছিল তারা বুঝতেই পারে না ভেট্রির সাথে ভালো সম্পর্ক থাকা একটি ছেলেও তাদের এই কথাগুলো শুনে ফেলছিল। এদিকে ভেট্রি জিজু আঙ্কেলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য তাকে সাহায্য করে। সে খুব সুন্দর একটা গান বাজায়, পদ্মা আর জিজু আঙ্কেলকে দেখা করিয়ে দেয়, আর এই গানটা একসময় জিজু আঙ্কেল নিজেই ভালোবেসে পদ্মাকে গেয়ে শোনাতো। দেখা যায় পদ্মা আর জিজু আঙ্কেল দুজনেই এই মুহূর্তটাকে খুব উপভোগ করে। এতদিন পরে একে অপরের সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগে তাদের। এদিকে রিসোর্টে রিয়া আর ঐশ্বরিয়ার সাথে দেখা হয়ে যায়। যদিও রিয়ার মনে এখনো অনেক কিছু চলছিল, অনেক কথা জমেছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। তার মনের কথা শেয়ার করার জন্য ঐশ্বরিয়াকে সে বিচে ডাকে। এদিকে লাঞ্চের সময় সেই শেফ ছেলেটি ভেট্রি আর পান্ডিকে বলে দেয় যে ঐশ্বরিয়া আর ভেনি তাকে শাস্তি দেওয়ার জন্য নতুন প্ল্যান করছে, নতুন ফাঁদ পাচ্ছে। এটা শোনার পরপরই ভেট্রি চলে আসে ঐশ্বরিয়ার কাছে এবং তার আগের ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইতে শুরু করে। বলে আগে যা হয়েছে ভুলে যাবার জন্য, কারণ তার কাছে তার এই চাকরিটা সবার আগে, কারণ এই চাকরির উপরেই তার পুরো সংসারটা নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। তার বোনের লেখাপড়া দাঁড়িয়ে রয়েছে, তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায় হচ্ছে এই চাকরি। তাই কোনোভাবেই এই চাকরিটাকে সে আর বিপদে ফেলতে চায় না। এদিকে রিসোর্টে রিয়া চলে আসে রাজনের রুমে, আর সেখানে তারা একে অপরকে দেখে ইমোশনাল
ইমোশনাল হয়ে যায়। তাদের মধ্যে কিছু ইমোশনাল কথাবার্তা হয় আর এরপরেই কিছু কথা বলে রিয়া সেখান থেকে চলে যায়। কিন্তু যাবার আগে সে এমনিতেই কথা বলতে বলতে টিস্যু দিয়ে কিছু একটা বানিয়ে সেখানে রাজানোরের জন্য রেখে যায়। রাজানোরও এই জিনিসটা চোখ এড়ায় না, সেটা সে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয়। এদিকে বিকেলবেলাতে বিচের মধ্যে ঐশ্বরিয়ার সাথে রিয়া দেখা করে। রিয়া সেখানে তার গত 5 বছর ধরে সংসার জীবনে যত দুঃখ, বেদনা, অসহায়ত্ব যা যা সে ফেস করেছে সবকিছু ধীরে ধীরে ঐশ্বরিয়ার সাথে শেয়ার করতে শুরু করে। ঐশ্বরিয়া তাকে সান্ত্বনা দিতে শুরু করে। ঠিক তখনই রিয়া সেখানে অসুস্থ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওই সময়টাতে ঐশ্বরিয়া এমন একটা বিষয় জানতে পারে যেটা অবাক করে দেওয়ার মতো। রিয়া আসলে প্রেগনেন্ট, আর এই বিষয়টা সে কাউকেই জানতে দিতে চায়নি, কিন্তু এখন ঐশ্বরিয়াও জেনে গেছে। যাই হোক, রাতের বেলা ঐশ্বরিয়া আর ভেনি বাইরে বের হয়েছিল একটু ঘোরাফেরার জন্য, আর তখনই তারা ডিসাইড করে খাবার খাওয়ার জন্য। তারাও একইভাবে সেই খাবার স্টলে পৌঁছে যায় যেখানে ভেট্রি খাবার রান্না করত। আর সেই খাবার স্টলে পৌঁছানোর পরে সেখানে মানুষের এত ভিড় আর প্রশংসা শুনে তারা অবাক হয়ে যায় যে ভেট্রি এখানে নিজের প্রতিভা দিয়ে মানুষের মন জয় করে ফেলেছে। ভেট্রিও তাদের দুইজনকেই দেখতে পায় আর তাদেরকে সেই স্যুপটা দেওয়া হয় যেটা নেদুমারানের সিগনেচার ডিশ। আর সেই স্যুপ টেস্ট করার পরপরই তারা দুজনে অবাক হয়ে যায়। আর ঐশ্বরিয়াও বুঝতে পারে তার বাবার সিগনেচার ডিশটার রেসিপি কেউ কপি করে ফেলেছে বা হুবহু তৈরি করে ফেলেছে। সেই ছেলেটা আর কেউ নয়, এই ভেট্রি। ভেট্রি তখন তাদের কাছে আসে আর ঐশ্বরিয়াকে একটা কথা বলে, যে কথা শোনার পরে ঐশ্বরিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেই স্যুপটা সেখানে শেষ না করেই তার বান্ধবীকে নিয়ে সেখানে চলে আসে। আসলে ঐশ্বরিয়া ভয় পেয়ে গিয়েছিল, কারণ ভেট্রির কথা শুনে সে বুঝতে পেরে গিয়েছিল ঐশ্বরিয়া যে রেস্টুরেন্টে মুখ ঢেকে গান গায় সেটা ভেট্রি জেনে ফেলেছিল। আর ভেট্রি যদি প্রতিশোধ নেবার জন্য এই গোপন কথাটা তার বাবাকে বলে দেয় তাহলে কি হবে। এদিকে ভেট্রি পান্ডিকে বলতে থাকে, ওরা এভাবে চলে গেল কেন, আমি কি এমন বললাম। আসলে ভেট্রির মনে ওই ধরনের কোনো ইন্টেনশনই ছিল না যে এই গোপন কথাটা সে নেদুমারানকে বলে দেবে বা প্রতিশোধ নেবে। এদিকে রিয়া তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা ইতোমধ্যে নিয়ে ফেলেছিল। রিয়া সিদ্ধান্ত নিয়েই নেয় এই বাচ্চাটাকে সে আর রাখবে না, যেহেতু সেই সংসারটাই করবে না তাই এই বেবিটাকেও সে আর রাখবে না। এই জন্য বেবিটা অ্যাবর্শন করার জন্য সে একটি মেডিকেল স্টোরে চলে যায় আর সেখানে বাচ্চা নষ্ট করার ওষুধ কিনে। কিন্তু সেই ওষুধটা মেডিকেল স্টোরের লোকটা কোনোভাবেই দিতে চাইছিল না, কিন্তু টাকার সামনে সবকিছুই ঠিক হয়ে যায়। রিয়া সেই মেডিকেল স্টোরের লোকটাকে অনেক টাকা দেয়, যার ফলে লোকটা বাধ্য হয়ে সেই ওষুধটা রিয়াকে দিয়ে দেয়। ওষুধ তো পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সেই ওষুধটা খেতে রিয়া অনেক দ্বিধায় ভুগছিল। সত্যি কি সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে নাকি আরও একটু সময় নেবে। পরের দিন রিসোর্টে দেখা যায় নেদুমারান তার টিমের সাথে রিসোর্টের কিছু স্পেশাল গেস্টের জন্য নতুন একটা ডিশ তৈরি করছিল। আর সেখানে সে খুব কেয়ারফুল ছিল, ছোট বড় সবকিছু নজর রাখছিল। কিন্তু ইতিমধ্যে তখন তার একটা ভুল হয়ে যায়, ছোট্ট একটা। সেই ডিশ তৈরি করার পারফেক্ট টাইমিংটা সে খেয়াল করেনি বা লিখে রাখতে ভুলে গেছে। এদিকে দেখা যায় সেই ডিশ তৈরি করার প্রসেসটা রেকর্ড করা হচ্ছিল আর সেখানে ভেট্রিও ছিল। ভেট্রি সেই জিনিসটা ভালো করে দেখে, এমনকি সেই ডিশ তৈরি করার পারফেক্ট টাইমিংটাও সে নোট করে নেয়। অন্যদিকে নেদুমারান যখন জানতে পারে সে কেন তার টিমের কেউ এই বিষয়টা খেয়াল করেনি এবং টাইমিংটা নোট করেনি, তখন সে তাদের উপরে প্রচন্ড রাগারাগি করতে থাকে। ভেট্রি তখন ভাবে এই টাইমিং এর বিষয়টা যদি সে নেদুমারানকে জানায় তাহলে হয়তোবা এবার তার স্বপ্নটা পূরণ হতে পারে। কিন্তু দেখা যায় ঘটে তার উল্টোটা। নেদুমারানকে যখন এই বিষয়টা সে জানায়, নেদুমারান তখন উল্টো তাকে প্রশংসার পরিবর্তে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে থাকে, যেমনটা সে তার কিচেনের অন্যান্য শেফদের সাথে বলা শুরু করে। এদিকে রিয়াকে দেখানো হয় যে এখনো হতাশায় এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। তার হাতে তখনও বাচ্চা নষ্ট করার সেই ওষুধ ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সেটা কি সে খাবে নাকি ফেলে দেবে। এদিকে ঐশ্বরিয়া আর ভিনাকে দেখানো হয় যারা সমুদ্রের পাড়ে বসে মদ খাচ্ছিল আর একে অপরের জীবনের কষ্টগুলো শেয়ার করছিল একে অপরের সাথে। ঠিক তখনই নেদুমারান কল করে ঐশ্বরিয়াকে আর বলে রিসোর্টে কিছু কোরিয়ান গেস্ট এসেছে, তাদের জন্য তাদের পছন্দের খাবার তৈরি করতে হবে। সে যেন রিসোর্টে চলে আসে, কিন্তু এতে তারা দুজনেই বিপদে পড়ে যায়, কারণ তারা মদ খেয়েছিল আর মাতাল অবস্থাতেই পারফেক্ট ডিশ তৈরি করা, কিচেন সামলানো একেবারেই সোজা কথা নয়। কিন্তু নেদুমারানের কথা তারা ফেলতে পারবে না, এই জন্য তারা বাধ্য হয়ে রিসোর্টে চলে আসে। কিচেনের সামনে তাদের সাথে দেখা হয় ভেট্রির, আর ভেট্রি তাদের দেখে বুঝতে পেরে যায় যে তারা মাতাল হয়ে রয়েছে। এছাড়া সে তাদের সমস্যাও বুঝতে পারে,
যে এখন তারা কোনো খাবারই তৈরি করতে পারবে না। এজন্য ভেট্রি নিজে থেকেই তাদের বলে সে তাদের সাহায্য করতে পারবে। তারাও রাজি হয়ে যায়। ভেট্রি তখন নিজেই একটা ডিশ তৈরি করে দেয়, আর এরপরে তারা যখন জিজ্ঞেস করে এটার নাম কি, তখন ভেট্রি মজায় মজায় বলে দেয় এটার নাম চাঙ্কি পাঙ্কি। এরপরে সেই ডিশটা যখন সেই গেস্টদের সার্ভ করে সেই গেস্টরাও নতুন এই ডিশ টেস্ট করার পরে অনেক প্রশংসা করতে থাকে। যদিও এটা মেনুতে ছিল না, এই জন্য তারাও এই খাবারের নাম জিজ্ঞেস করে, আর ভেট্রি বলে দেয় এটার নাম চাঙ্কি পাঙ্কি। এদিকে দেখা যায় একটু পরেই নেদুমারান রিসোর্টে চলে আসে, আর সেখানে গেস্টদের সাথে কথা বলে এবং সেই নিউ ডিশ চাঙ্কি পাঙ্কির ব্যাপারে জানতে পারে। সে খুশি হয়ে যায়, কিন্তু যখনই সে কিচেনে চলে যায়, কিচেনের দৃশ্য দেখার পরে সে প্রচন্ড রেগে যায়। তার রাগের সবথেকে বড় কারণটা হচ্ছিল ভেট্রি কিচেনে কাজ করছিল, এই জন্য সে তার কোনো কথা না শুনে ভেট্রিকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে ঐশ্বরিয়া আর ভেনি প্রচন্ড ভয় পাচ্ছিল। একে তো তাদের মন খারাপ হচ্ছিল ভেট্রির জন্য, দ্বিতীয়ত তাদের ভয়টা ছিল নেদুমারান যদি জেনে ফেলে তারা নেশা করে রয়েছে তাহলে কি হবে। কিন্তু সৌভাগ্যবশত নেদুমারান সেটা বুঝতে পারে না, আর নেদুমারান তাদেরও তেমন কিছু বলে না। কারণটা হচ্ছে সেই নিউ ডিশ। আসলে সেই খাবারটা যেহেতু গেস্টদের খুশি করতে পেরেছে, তাই নেদুমারান তাদের আর কিছুই বলে না। কিন্তু তারপরও তার রাগটা ছিল যে ভেট্রি সেটা তৈরি করেছে। নেদুমারান যখন সেই ডিশটা নিজে টেস্ট করে, তখন তার মুখের রং বদলে যায়, কারণ নেদুমারানের মনে হতে থাকে এই টেস্ট কোনো স্বাভাবিক মানুষ বা স্বাভাবিক রাঁধুনির হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এই জন্য সে সাথে সাথে চলে যায় রেকর্ড রুমে, আর সেখানে যে ভেট্রির ডিটেলস বের করে। সেই ডিটেলস থেকে নেদুমারান যখন ভেট্রির বাবার নাম এবং ছবি দেখতে পায়, তখন তার হাত কাঁপতে শুরু করে। নেদুমারানকে দেখে মনে হচ্ছিল হয়তোবা ভেট্রির বাবাকে সে আগে থেকেই চেনে, তাদের মধ্যে হয়তোবা কোনো সম্পর্ক রয়েছে। এদিকে পান্ডি ভেট্রিকে বোঝায় যে দিন দিন তার ভুলের সংখ্যা বেড়েই যাচ্ছে, আর আজকের ভুলের জন্য তার চাকরিটাও চলে যেতে পারে। কথাটি শুনে ভেট্রির মনে ভয়টা আরো বেড়ে যায়, সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ভেট্রিও অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় মনে মনে, যে এই রিসোর্টে তার জন্য আর কিছুই নেই। হয়তোবা এই রিসোর্টে থেকে সে কখনো তার স্বপ্ন পূরণ করতে পারবে না, এই জন্য সেই রিসোর্ট ছেড়ে সে চলে যাবে। আর ঠিক তখনই আমাদের সামনে আরো একটা রহস্য উন্মোচন হয়। ভেট্রি আসলে অনেক রেগেছিল, আর রাগের কারণেই তার সাথে তার বাবার যে ছবিটা ছিল সেটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে নেদুমারান অনেক কনফিউজ ছিল, এই জন্য সে মদ খেতে শুরু করে, আর তার ফটো অ্যালবাম থেকে একটা ছবি বের করে। আর সেই ছবির ভেতরে আমরা সেই লোকটাকে দেখি যার ছবি একটু আগে ভেট্রি ছিঁড়ে ফেলেছিল, অর্থাৎ ভেট্রির বাবার ছবি। তার মানে কি ভেট্রির বাবা আর নেদুমারান একে অপরকে আগে থেকেই চিনত? তারা কি একে অপরের সাথে আগেই কাজ করত, নাকি তাদের মধ্যে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যেটা পুরো ঘটনার মোড়টাকেই অন্যদিকে ঘুরিয়ে দেবে? সেটা এখনো ক্লিয়ার নয়। অন্যদিকে নেদুমারান তার সব রাগ মদের উপরে ঢালে, সে একটানা মদ খেতে শুরু করে। তো এখানে আসল রহস্যটা কি ছিল? এদিকে রিয়া শেষ পর্যন্ত কি করবে? এদিকে ঐশ্বরিয়ার বড় বোনই বা কি করেছিল? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে এই ওয়েব সিরিজের পরবর্তী এপিসোডগুলোতে। তাই পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো এই পর্যন্ত ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর শীঘ্রই দেখা হবে এই ওয়েব সিরিজের পরবর্তী পার্ট নিয়ে। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।